প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি মূলত বাজার ভারসাম্য অবস্থায় করের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম। যে বাজার ভারসাম্য অবস্থায় কর প্রয়োগ করলে দ্রব্যের দাম বাড়বে না কমবে, চাহিদার কি পরিবর্তন ঘটবে, এটি নিয়ে মূলত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি বাজার ভারসাম্য অবস্থায় কর প্রয়োগ করলে এই কর ক্রেতা কতটুকু বহন করবে, বিক্রেতা কতটুকু বহন করবে এবং এই কর থেকে সরকারের আয় কী পরিমাণে হবে, এটি নিয়ে মূলত আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাজার ভারসাম্য অবস্থায় একক প্রতি কর আরোপ করলে এই করের কতটুকু অংশ ক্রেতা বহন করবে, কতটুকু অংশ বিক্রেতা বহন করবে এবং সরকারের আয় কতটুকু হবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারসাম্য অবস্থায় কর প্রয়োগ করলে কে কতটুকু কর বহন করবে এবং সরকারের আয় কতটুকু হবে। এখানে আমার কিছু সূত্র প্রয়োগ আছে। যে ভারসাম্য অবস্থায় যখন আমি একক প্রতি কর আরোপ করব, তখন মূলত এই করে ক্রেতা কতটুকু বহন করবে। এক নম্বর হচ্ছে ক্রেতা, ক্রেতার কর। ক্রেতার কর সমান হচ্ছে আমার কর পরবর্তী দাম, বিয়োগ করের পূর্বের দাম, কর পরবর্তী দাম বিয়োগ করের পূর্বের দাম, অর্থাৎ এই বিটি সমান হচ্ছে পি প্রাইম টি মাইনাস হচ্ছে পি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ক্রেতার কর। ক্রেতার কর সমান হচ্ছে যে টি এর পরের যে আমি দামটা পেয়েছি, টি মানে হচ্ছে কি কর আরোপ করার পরে যে আমি দামটা পেয়েছি সেই দাম বিয়োগ হচ্ছে কর আরোপ করার পূর্বের যে ভারসাম্য দাম পেয়েছে সেই দাম, মানে করের পূর্ববর্তী দাম আর পরবর্তী দাম, করের পূর্ববর্তী দাম আর কর আরোপ করার পূর্বের দাম এবং কর আরোপ করার পরের দাম, এই দুটার যে ব্যবধান, যে পার্থক্য, সেটি হচ্ছে ক্রেতা বহন করবে। তাহলে বিক্রেতা কতটুকু বহন করবে? 2 নম্বর, বিক্রেতা বহন করবে বিক্রেতার কর। বিক্রেতার কর হচ্ছে ক্রেতার কর বিয়োগ বিক্রেতার কর সমান হচ্ছে কর বিয়োগ ক্রেতার অংশ বা ক্রেতার কর আর কি, কর বিয়োগ ক্রেতার অংশ বা ক্রেতার কর, ক্রেতা যে করটা বহন করলো আর কি। বিক্রেতা বহন করবে মোট কর বা ক্রেতার কর বা কর। এখানে কর বলতে মোট কর আমরা দিতে পারি, মোট কর বিয়োগ ক্রেতার কর। তাহলে এটাকে আমরা প্রকাশ করি এসটি দ্বারা। তো এসটি সমান হচ্ছে টি মাইনাস বিটি, এই যে টি মানে হচ্ছে মোট কর, এই মোট কর থেকে এই যে বিটি মানে হচ্ছে কার কর? ক্রেতার কর। এই দুইটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে মূলত বিক্রেতার কর। আর একটা প্রফিট কি নিয়ে আসছিলাম 3 নম্বর, সরকারের আয়। এই সরকারের আয়, এইটা বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। অনেক সময় প্রশ্ন আসতে পারে সরকারের আয়, অথবা আসতে পারে মোট করের পরিমাণ, অথবা আসতে পারে রাজস্ব আয়।
রাজস্ব আয়, অথবা আসতে পারে সরকারের রেভিনিউ, সরকারের রেভিনিউ কত। তাহলে একটা কোশ্চেনই বিভিন্নভাবে আসতে পারে। প্রশ্ন আসতে পারে সরকারের আয় কত, একই কথা। মোট করে পরিমাণ কত, একই কথা। রাজস্ব আয় কত, একই কথা। সরকারের রেভিনিউ কত, একই কথা। তাহলে 1 2 3 4 চারটা শব্দে একটা কোশ্চেন, চারটা শব্দে আসতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা যে কোনো একটা মানে ভাষাগত পরিবর্তন আসতে পারে, কোশ্চেনে ভাষাগত পরিবর্তন আসতে পারে, কিন্তু মূলত কাজ এক। তাহলে সরকারের আয় আসলেও একই কথা, মোট করে পরিমাণ আসলেও একই কথা, রাজস্ব আয় আসলে একই কথা, সরকারের রেভিনিউ আসলে একই কথা। তাহলে এক্ষেত্রে আমরা যে কোনো একটা জিনিস নিতে পারবো। মূলত আমি নিলাম সরকারের আয়। সরকারের আয় সমান যায় হচ্ছে কর পরবর্তী দাম গুণিত পরিমাণ। কর পরবর্তী দাম, কর গুণ পরিমাণ। সরকারের আয় হচ্ছে কর গুণ করের পরিমাণ, মূলত পরিমাণ। আচ্ছা, পরিমাণ, কর গুণ পরিমাণ। এখন এই পরিমাণটা কোনটা? এই পরিমাণটা হলো মূলত ভারসাম্য অবস্থায় দুই ধরনের দাম পরিমাণ বা দুই ধরনের দাম আমরা পাবো। একটা হচ্ছে কর আরোপ করার পূর্বের দাম পরিমাণ, আর একটা হচ্ছে কর আরোপ করার পরের দাম পরিমাণ। তাহলে এই পরিমাণটা মূলত হচ্ছে কর আরোপ করার পরের পরিমাণ। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি টি গুণিত কিউটি। এই যে কিউটি মানে ট্যাক্স, ট্যাক্সের পরের যে পরিমাণ। কিসের পরিমাণ? ট্যাক্সের পরের যে পরিমাণ। এখানে আমি আরও একটা জিনিস, সরকারের আয়ের ক্ষেত্রে আমি আরও একটা জিনিস দেখাই যেতে চাই। সেটি হলো, আচ্ছা পরের ক্লাসে সেটা আমি দেখাচ্ছি, আজকে এই ক্লাসে না দেখাই। তাহলে আমি তিনটা টপিক পেয়েছি। একটা হচ্ছে ক্রেতার কর, বিক্রেতার কর, সরকারের আয়। তাহলে ক্রেতার কর সমান হচ্ছে কর পরবর্তী দাম বিয়োগ করের পূর্বের দাম, অর্থাৎ পি মাইনাস পি। আর বিক্রেতার কর হচ্ছে মোট কর বিয়োগ ক্রেতার করের অংশ বা ক্রেতার কর, এস ইকুয়াল টু টি মাইনাস বিটি। আর সরকারের আয় হচ্ছে কর গুণ পরিমাণ, টি গুণিত কিউটি। এইটা আমি এখন একটা অঙ্কের মাধ্যমে প্রমাণ করে দেখাই। আমি একটা অঙ্কের মাধ্যমে এই সমাধানগুলো দেখানোর চেষ্টা করি। সাপোজ আমি একটা অঙ্ক নিলাম, একটা অঙ্ক নিই, সেই অঙ্কে আমি লিখি সাপোজ চাহিদা অপেক্ষক ডি ইকুয়াল টু 200 মাইনাস 3p। আর যোগান অপেক্ষক এস ইকুয়াল টু সাপোজ মাইনাস 25 প্লাস 2p, 25 প্লাস 2p। এটা হচ্ছে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক। এখন আমার যে কোশ্চেনগুলা, আমি কোশ্চেন দিই। 1 নম্বর কোশ্চেন, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন দিলাম, ক্রেতা একক প্রতি, সাপোজ একক প্রতি 5 টাকা কর আরোপ করা হলে ক্রেতা কত টাকা? এখানে আচ্ছা আমি আরেকটা জিনিস দিই। আরোপ করা হলে ভারসাম্য দাম পরিমাণ কত হবে? ভারসাম্য দাম ও পরিমাণ কত
হবে। 3 নম্বর কোশ্চেন দিলাম, ক্রেতা কত টাকা কর বহন করবে? ক্রেতা কত টাকা কর বহন করবে? 4 নম্বর কোশ্চেন দিলাম, বিক্রেতা কত টাকা কর বহন করবে? আর 5 নম্বর কোশ্চেন দিলাম, সরকারের আয় কত হবে? সরকারের আয় কত হবে? এইটা আমার প্রশ্ন। এই প্রশ্নটা আমরা মূলত তুলে নিই। এখন আমরা একটা একটা করে সমাধান করব। কি করব? একটা আমি কয়টা কোশ্চেন দিয়েছি? 5টা। একটা হচ্ছে প্রাথমিক অবস্থা ভারসাম্য দাম পরিমাণ কত হবে। 2 নম্বর দিয়েছি একক প্রতি যদি আমি 5 টাকা কর আরোপ করি তাহলে ভারসাম্য দাম পরিমাণ কত হবে। তারপরে ক্রেতা কত টাকা কর বহন করবে, বিক্রেতা কত টাকা কর বহন করবে, সরকারের আয় কত হবে। এখন আমি অঙ্কগুলো করি। 1 নম্বর করি। এই প্রশ্নগুলো একটু লিখে নেন। 1 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটি হলো 1 নম্বর, ভারসাম্য দাম পরিমাণ কত হবে। 1 নম্বর আমরা জানি ভারসাম্য অবস্থায় D = S, অর্থাৎ চাহিদা যোগান। তাহলে চাহিদা অপেক্ষক কোনটা ছিল? এইটা। তাহলে চাহিদা অপেক্ষক বসাই 200 - 3p, আর যোগান অপেক্ষক পাচ্ছি -25 + 2p। এখন কি এখান থেকে কার মান বের করব? p এর মান বের করব। তাহলে p গুলো এক সাইডে নিয়ে নেই। ওইটা প্লাস ছিল -2p -25 - 200 সমান কত আসছে? -5p = -225। মাইনাস কেটে গেল, বা p = কত আসছে? 225/5। অতএব p = কত আসছে? তাহলে এই 225কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 × 5 = 20, 5 × 5 = 25, 45 এত টাকা। এর মান কত আসছে? 45 টাকা। এখন এই পি এর মান কোথায় বসাবো? এই চাহিদা অপেক্ষকে বসাবো। কেন বসাবো? পরিমাণ নেওয়ার জন্য। তাহলে পি এর মান কোথায় বসাই? আচ্ছা, পি এর মান কোথায় বসাবো? চাহিদা অপেক্ষকে বসাবো। পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই। পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই। চাহিদা অপেক্ষক কি ছিল? D = 200 - 3p সমান 200 - 3 × 45। তাহলে 200 - এটা গুণ করলে কত আসছে? 3 × 5 = 15, 3 × 4 = 12, 13, 135। 135 থেকে 200 থেকে 135 বাদ দিলে কত হয়? 65 এত একক। তাহলে 1 নম্বর কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেছি। 1 নম্বর কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেছি। কত পেয়েছি? দাম হচ্ছে 45 টাকা, পরিমাণ হচ্ছে 65 টাকা। তো এইটা আমার কাজে লাগবে। আমি এটা একটা সাইডে লিখে রাখি, এই কর্নারে লিখে রাখি। = কত পাচ্ছি? 45, আর কি = কত পাচ্ছি? 65। এইটা নিয়ে এখন আমি কাজ করব। 1 নম্বরের কাজ শেষ। 2 নম্বর কোশ্চেন আমি কি বলছিলাম যে একক প্রতি যদি আমি 5 টাকা কর আরোপ করি তাহলে ভারসাম্য দাম পরিমাণ কত হবে। একক প্রতি যদি আমি 5 টাকা কর আরোপ করি তাহলে ভারসাম্য দাম পরিমাণ কি হবে। এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে শুধু কর কথাটা উল্লেখ করা আছে। কি আছে? কর কথাটা উল্লেখ করা আছে। এখানে ক্রয় কর বা বিক্রয় কর এরকম কিছু নেই। তাহলে এই কর কোথায় বসবে? এটা মূলত কি কর? ক্রয় কর না বিক্রয় কর? একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্রয় কর, ক্রেতার উপর কর, এই ধরনের শব্দ যদি না থাকে, শুধু কর শব্দটা যদি থাকে তাহলে এইটা মূলত বিক্রয় কর হবে। কি কর হবে?
বিক্রয় কর বা কর, এই কর কথাটার সাথে শুধু যদি উল্লেখ থাকে তাহলে সেটা হবে কি কর? বিক্রয় কর। তাহলে বিক্রয় কর কোথায় বসে? আমরা জানি বিক্রয় কর যোগান অপেক্ষকে বসে। কিভাবে বসে? এই যোগান অপেক্ষকের দামের থেকে বিয়োগ করতে হয়। বিক্রয় কর যোগান অপেক্ষকের দাম থেকে বিয়োগ করতে হয়। তাহলে 5 টাকা যখন আমি কর আরোপ করব তখন নতুন একটা আমি যোগান অপেক্ষক পাবো। কি অপেক্ষক পাবো? নতুন একটা যোগান অপেক্ষক পাবো। তাহলে 5 টাকা কর আরোপ করলে নতুন যোগান অপেক্ষক হবে 5 টাকা কর আরোপ করলে নতুন যোগান অপেক্ষক হবে কি হবে? এই যে এসটি, এই যে কর আরোপ করছে, তাহলে এই করটা কোথায় বসবে? যে যোগান অপেক্ষকের দাম থেকে বিয়োগ করতে হবে, মানে এই 25 যা আছে প্লাস 2 এই যে পি মাইনাস 5, তাহলে এই যে 5 টাকা কর আমি কি করছি? এই যে দাম থেকে বিয়োগ করছি, এখন এটা ক্যালকুলেশন করি। এইটা নিয়ে আমি আগে আলোচনা করছি, কোন কর কোথায় বসে, কিভাবে বসে, এইটা নিয়ে মূলত আমি এর পূর্বের ক্লাসে আলোচনা করছি, এই জন্য আমি এখানে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তাহলে এখানে -25 প্লাস এই 2 এর সাথে পি গুণ করলে হয় 2p, আর প্লাস মাইনাসে মাইনাস, এইটার সাথে গুণ করলে হয় 5 গুণ 10, তাহলে কত আসছে? -35 প্লাস 2p। তাহলে আমি যে কর আরোপ করার পরে একটা নতুন যোগান অপেক্ষক পেয়েছি। এটা হচ্ছে কর আরোপ করার পূর্বের যোগান অপেক্ষক, এটা কর আরোপ করার পরের যোগান অপেক্ষক। এখন আমি ভারসাম্য অবস্থায় গেলে কি হবে? ওই যে চাহিদা ইকাল টু যোগান, ভারসাম্য অবস্থায় চাহিদা ইকাল টু যোগান, তাহলে এই চাহিদার সাথে এই যোগানের সম্পর্ক করতে হবে, যেহেতু ভারসাম্য অবস্থার পরের ঘটনা আমাকে বলতেছে। তাহলে ভারসাম্য অবস্থায় আরোপ করলে এই চাহিদার সাথে এই যোগান, তাহলে ভারসাম্য অবস্থা আমরা পাই ভারসাম্য অবস্থায় কি পাই? ডি ইকাল টু এস টি। এখানে আর শুধু এস লেখে নাই, শুধু এই এস লেখে নাই, আমি এই অপেক্ষকটা লিখছি। তাহলে এখন ডি এর মান কত পাচ্ছি? ডি এর মান আমার দেওয়া কত ছিল? 200 মাইনাস 3p, আর এইটার মান পাচ্ছি -35 প্লাস 2p। এই জায়গা থেকে আমি এখন কি করব? ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করব। তাহলে এখন আসি, আমি একটু উপরে আসি, এদিকে আসলাম আমি, এটাকে ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি? আচ্ছা এখানে আসি, এখানে থাকে -3p, এই পিটা এবার নিয়ে আসলে -2p, এবার আছে -35, আর এইটা ওখানে নিয়ে গেলে -200। এখন ক্যালকুলেশন করি, তাহলে -5p ইকাল টু -235, মাইনাস মাইনাস আউট, বা p ইকাল টু 235 ভাগ 5। তাহলে এখানে কি আসছে? 4 5 20, আর থাকে 5 7 35, কত আসছে? 47 টাকা। আগের দাম কত বেশি? 45 টাকা, এখন দাম বের হয়েছে 47 টাকা। এখন এই দামটা কোথায় বসাবো? এই চাহিদা অপেক্ষকে বসাবো, বসাই। তাহলে পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই, পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই। তাহলে চাহিদা অপেক্ষক কি ছিল? ডি ইকুয়াল টু কত? 200 মাইনাস 3p, তাহলে 200 মাইনাস 3 কত আসছে? 47। তা গুণ করে দিই, 200 মাইনাস গুণ করলে হয় 3 7 21, 3 4 12, 13 14, তাহলে বিয়োগ করলে কত আসে? 1 আছে কত হলে 10 9, 5 5 আছে কত হলে 10 5, হাত থেকে 1 কত আসছে? 59 একক। 59 একক। তাহলে যে কর আরোপ করার পরে দাম এবং পরিমাণ আমি পেয়ে গেলাম। তাহলে এইটার দাম আমি কত পেলাম? কর আরোপ করার পরে দাম পেয়েছি আমি কত? 47 টাকা, আর পরিমাণ পেয়েছি কত? এটা কিউটি,
কিউটি এটি। হ্যাঁ, পরিমাণ পেয়েছি কত 59, দেখো 59। এই যে তাহলে 2 নম্বরের অ্যান্সার আমি পেয়ে গেলাম। 3 নম্বরে আমি বলছিলাম যে ক্রেতা কত টাকা কর বহন করবে, ক্রেতা কত টাকা কর বহন করবে। তো 3 নম্বর কোশ্চেনে ক্রেতার কর, ক্রেতার কর, ক্রেতার কর আমি সূত্র কি বলছিলাম, যে ক্রেতার করের সূত্র কি বলছিলাম, মোট কর বিয়োগ, ক্রেতার করের সূত্র কি বলছিলাম, কর পরবর্তী দাম বিয়োগ কর, কি বলছিলাম, কর পরবর্তী দাম বিয়োগ কর পূর্ববর্তী দাম, কর পরবর্তী দাম বিয়োগ কর পূর্ববর্তী দাম, অর্থাৎ কর আরোপ করার পরের দাম, কর পরবর্তী দাম বর্তী দাম বিয়োগ পূর্বের দাম, পূর্বের দাম। কর আর কর পরবর্তী দাম কত আসছে, যে 47 টাকা, কর পরবর্তী দাম কত আসছে 47 টাকা, অর্থাৎ টি মাইনাস পি, ঠিক আছে এইটা। তাহলে এইটার মান কত ছিল, এই যে 47 মাইনাস পূর্বের দাম কত ছিল 45, তাহলে কত টাকা হচ্ছে 2 টাকা। এই যে 5 টাকা আমি কর আরোপ করলাম, 5 টাকা করের মধ্যে 2 টাকা বহন করলো কে, ক্রেতা। আর বিক্রেতা কত বহন করবে, তাহলে ক্রেতার অংশ আমি পেয়ে গেলাম। 4 নম্বর কোশ্চেন আমার কি ছিল, বিক্রেতা কত টাকা কর বহন করবে। 4 নম্বর ছিল বিক্রেতা কত কর বহন করবে, বহন করবে। তাহলে বিক্রেতার করটা আমি কি ভেবেছিলাম, মানে মোট কর বিয়োগ ক্রেতার অংশ, ক্রেতার অংশ, এই সূত্রটা দিয়েছিলাম। তো মোট কর আমার কত ছিল 5 টাকা, ক্রেতা বহন করলো কত 2 টাকা, তাহলে বিক্রেতা বহন করলো 3 টাকা। তাহলে এই যে আমি বিক্রেতা কত টাকা কর বহন করবে সেটাও পেয়ে গেলাম। 4 নম্বর কোশ্চেনটা আমি পেয়ে গেলাম, যে মোট কর থেকে ক্রেতার অংশ বাদ দিয়ে আমি বিক্রেতার করটা পেয়ে গেলাম 4 নম্বর। 5 নম্বর কোশ্চেন কি দিয়েছিলাম, সরকারের আয় কত। 5 নম্বর কোশ্চেন দিয়েছিলাম সরকারের আয় কত, সরকারের আয়, সরকারের আয়ের সূত্রটা কি দিয়েছিলাম, টি গুণিত কিউটি, টি গুণিত কিউটি মানে কর বিয়োগ কর গুণিত কর পরবর্তী পরিমাণ, কর গুণ পরিমাণ, কোন পরিমাণ, করের পরবর্তী যে পরিমাণ সেইটা। তো কর কত 5 টাকা, কর ধার্য করা ছিল কত 5 টাকা, আর এই যে কর আরোপ করার পরের পরিমাণটা কত আসছে, এইটা কিউটি 59, কত আসছে 59 টাকা একক। তো এইটা গুণ করে যেটা আসবে সেটা হলো সরকারের আয়। তাহলে 5 গুণ 9, 5 নং 45-এ 5, 5 নং 45-এর 5, হাত থেকে 1, 5 থেকে 4, আর 5 5 25, আর 4 29, এই 295 টাকা। 5 নং 45-এ 5, 5 5 25, আর 4 29, এত টাকা সরকারের আয় হলো, এত টাকা। 5 নম্বরের অ্যান্সার। এই যে আমরা একটা কোশ্চেন থেকে আমরা দেখলাম যে ভারসাম্য অবস্থায় ক্রয় কর আরোপ করলে দাম এবং পরিমাণ যে পরিবর্তন আসে সেটা পাওয়া যায়। ভারসাম্য অবস্থায় কর আরোপ করলে এই কর ক্রেতা কতটুকু বহন করে, বিক্রেতা কতটুকু বহন করে সেটা পাওয়া যায়, এবং সরকারের আয় কতটুকু হয়। আজকের ক্লাসে মূলত আমি এগুলো বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে শতকরা করের ক্ষেত্রে এই একই ঘটনা কি ঘটবে এটি নিয়ে মূলত আলোচনা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।